শেখ হাসিনার কথায় দাঁড়াইয়া আন্দোলন করার জন্য কয়েক লক্ষ লোক যে কোনো সময় রেডি আছে। তার মতো সাহসী নেতা আমি দ্বিতীয়টা দেখি নাই ভাই। এই বার্তাটা আসলে কেমন? ডিসেম্বরে ফিরবেন শেখ হাসিনা, তিনি এটা বলে রেখেছেন যে আমরা ফিরছি। ডিসেম্বরকেই কেন তিনি পছন্দ করছেন সময় হিসাবে? এর মধ্যে তো 2.5 বছর যদি ধরি, ডিসেম্বর পর্যন্ত 2.5 বছর প্রায় হয়ে যাচ্ছে। এতদিন পরে ডিসেম্বরকেই তিনি কেন এত সুনির্দিষ্ট করে কেন বলছেন? কি পরিবর্তন হলো বলে মনে হয় যে এই সময়টা, এবং আপনার কি সত্যিই মনে হয় তিনি ফিরবেন? শেখ হাসিনা তো ভাই আমার আপনার মতো যে কোনো মানুষ না। এর আগে 111-এর সময়ও ওনার আসার ব্যাপারে নানা ধরনের প্রতিবন্ধকতা, এবং এই 111 গভর্নমেন্ট বলছে আপনি আইসেন না, উনি কিন্তু মানে আইসা পাচ্ছেন। এয়ারলাইন্স বলছে তাকে নেবে না, উনি এয়ারলাইন্সের বিরুদ্ধে মামলা করার কথা বলছেন। ওনার কিছু গোয়ার্তমি কিন্তু আছে, এবং ওনার সাহসের নিয়ে আমার কোনো সন্দেহ নাই। ওনার কথায় দাঁড়াইয়া আন্দোলন করার জন্য কয়েক লক্ষ লোক যে কোনো সময় রেডি আছে। তারা কি করবে? তারা অনেক কিছুই করতে পারে, তারা অনেক কিছুই করতে পারে, এবং সেই করাটা এই সরকারের জন্য কতটুকু আপনার মানে কি বলবো মানে এই আরামদায়ক হবে, এটাও কিন্তু এই সরকারের গুরুত্ব। হ্যাঁ, আমি একটা কথা বলি আপনাকে ভাই, তাহলে কি ওনারা আসলে চায় না, সরকার চায় না যে তিনি আসুক? কারণ আমি এর মধ্যে আপনার কথার মধ্যে একটুখানি যুক্ত করি। এর মধ্যে আমরা শেখ হাসিনা এই ফেরার কথার মধ্যে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামাউবাই তিনি বলেছেন শেখ হাসিনা ফিরলে আত্মসমর্পণ করে জেলে যেতে হবে। কিন্তু স্বরাষ্ট্রমন্ত্রী বলছেন আত্মসমর্পণের সুযোগ নেই, তাকে প্রথমেই গ্রেপ্তার করা হবে। মানে দুইটা কথার মধ্যে একজন বলছেন আত্মসমর্পণ করে তাকে জেলে যেতে হবে, আর একজন বলছেন আত্মসমর্পণের কোনো সুযোগ নেই। মানে সরকার কি চায় যে তিনি আসলে ফিরুক? ওই যে আপনি যে বাস্তবতাগুলোর কথা বলছিলেন সব মিলিয়ে। আচ্ছা, আমি সালাউদ্দিন আহমেদ সাহেবের কথাটা মানে আমার কাছে লজিক্যাল মনে হয় নাই। মনে হয় না কারণ ধরেন আমি উদাহরণ দিয়ে বলি আপনাকে। ধরেন আমার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা আছে, আমাকে পেরেই গ্রেপ্তার করবে, ঠিক কিনা? কিন্তু আমাকে তারা পাচ্ছে না গ্রেপ্তার করার জন্য। কিন্তু এনে ফাইন মর্নিং দেখা গেল আমি থানায় গিয়ে হাজির হয়েছি, হাজির হয়ে বলছি যে আমি মাসুদ কামাল, আমার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা আছে, আপনারা আমাকে গ্রেপ্তার বলার সঙ্গে সঙ্গে তারা আমাকে গ্রেপ্তার করবে। এখন কোনটা আগে হইল? আত্মসমর্পণ হলো না গ্রেপ্তার হইল? আত্মসমর্পণের অব্যবহিত পরেই মুহূর্তে তারা গ্রেপ্তার করলো। আত্মসমর্পণের সুযোগ নেই, সারাদিন সে বলেন কিভাবে কিভাবে বলেন? উনি যখন এই দেশের মাটিতে নামলেন, নামার সঙ্গে সঙ্গে ওনাকে গ্রেপ্তার করলো। তো আগে তো উনি নামলেন, আর যদি গ্রেপ্তার করে আনা হয় তাহলে তো ইন্ডিয়ার থেকে উনি গ্রেপ্তার হওয়া অবস্থায় আসবেন। সালাউদ্দিন আহমেদ সাহেবের বক্তব্য ঠিক না, উনি এটা গায়ের জোরে বলেছেন। উনি প্রমাণ করতে চেয়েছেন যে উনি আসতে পারবেন না। ভাই উনি খুব ভালোভাবে আসতে পারবেন না, আসতে পারেন। আমি তো আপনাকে বললাম যে প্রক্রিয়া পাঠানো হয়েছে যদি সেই প্রক্রিয়া তারা পাঠিয়ে দেয় তাহলে এখানে গ্রেপ্তার করে আনার জায়গাটা কোথায়? উনি আসলেন, মাটিতে পা রাখলেন, আমি বললেন যে আমি এই মাটিতে আত্মসমর্পণ করতে আসছি। উনি তো নিজেও বলেছেন যে আমি সারেন্ডার করার জন্য যাব। উনি বলেন নাই? বলেছেন তো ভাই, উনি তো সারেন্ডার শব্দটা ব্যবহার করেছেন। কাজে এখানে সামাওয়া বা উবাইদের কথাটা আমি মনে করি তুলনামূলক ভাবে লজিক্যাল। আর সালাউদ্দিন আহমেদ সাহেবের কথাটা ওনার দলের জন্য এক ধরনের মানে কি বলবো এটাকে, মানে এটা লজিকবিহীন কথা। উনি গায়ের জন্য বলতেছেন যে আমরা ওনাকে আত্মসমর্পণ করার সুযোগই দিব না, গ্রেপ্তার করে। তো ফিরলে কি হবে সেটা একটু শুনছিলাম, যে তাকে গ্রেপ্তার, আইনি প্রক্রিয়া বা লক্ষ লক্ষ মানুষের আন্দোলনের কথার মানে সেটারও একটা জায়গা আছে আপনার কথা শুনে বুঝছিলাম। বাংলাদেশের রাজনৈতিক নেতাদের মধ্যে ওনার মতো সাহসী নেতা আমি দ্বিতীয়টা দেখি নাই ভাই। বলে লাভ নাই। আপনি হিউম্যানলি চিন্তা করেন, চট্টগ্রামে ওনাকে লক্ষ্য করে মুহুর্মুহু গুলি হয়েছে, কিন্তু ওনার আশেপাশে অনেকে মারা গেছে। বঙ্গবন্ধু এভিনিউতে ওনার ইয়েতে গ্রেনেড ফেলা হচ্ছে। অনেকে বলছেন, নানা ধরনের তত্ত্ব আছে যে ওনাকে মারার জন্য গ্রেনেড ফেলায় নাই, ওনার দেখেন ট্রাকের একটু বাইরে পড়ছে, অমুক জায়গায় পড়ছে, এগুলো তারা বলছে। আমি তাদেরকে গেলে বলি যে এভাবেই মারা হবে, আপনি যে এখানে দাঁড়াবেন, দাঁড়ান না দেখি, আপনি দাঁড়াবেন, দাঁড়ান, কেউ দাঁড়াবেন না। কাজে এইটা ওনাকে হত্যার জন্য মারা হয়েছে, এবং ওই ধরনের একাধিক ঘটনার মধ্যে দিয়ে উনি আসছেন। কিন্তু কাজেই আমি মনে করি যে ওনার সাহস আছে। আমি কেবল ওনার পালিয়ে যান, যখন আমরা বলি যে উনি পালিয়ে গেছেন, এই পালিয়ে শব্দটাকে যদি এস্টাবলিশ করতে চান তখন আমার হিসাব মেলে না যে এই ভদ্র মহিলার তো পালানোর কথা না। কিন্তু
এরা এস্টাবলিশ করেছে। কিন্তু আমার পাশাপাশি আমার কাছে এটাও মনে হয়েছে যে পালিয়ে গেলে প্লেনটা কে চালানো, ওই প্লেনটা যিনি নিয়ে গেলেন, তো উনি কিন্তু পালানোর সহায়তা করছেন। তো যদি পালানোটা অন্যায় হয়, তাহলে যিনি সহায়তা করেছেন তিনি অন্যায় করেছেন, তাকে কেন ধরা হলো না? অথবা উনি বলবেন যে না, আমার আদেশ, আমাকে অর্ডার করছে, যে অর্ডার করছে তাকে কেন ধরা হচ্ছে না? তো এই সমস্ত অনেক প্রশ্নের জবাব আমরা জানি না, এবং সম্ভবত কখনোই জানা হবে না। এখন ধরেন এগুলো বিবেচনা করলে আমার মনে হয় যে সুযোগ থাকলে উনি হয়তো আসতে চাইবেন, কারণ ওনার অনেকগুলি এখানে কাজ করবে। ওনার তো বয়স হয়েছে, 80 বছর উপর বয়স ওনার। জি, সুযোগ থাকলে তিনি আসতে চাইবেন। কিন্তু সুযোগটা আপনি বলছেন যে বাংলাদেশ এবং ভারতের উপর নির্ভর করে। বাংলাদেশ সরকার, ভারতের অবস্থান সেগুলোর উপর নির্ভর করে। এইখানে একটু মানে শুধু কি এই দুটো দেশের উপর নির্ভর করে? কারণ আমরা আসলে যখন তার চলে যাওয়ার পেছনে, পতনের পেছনে তখন আমরা মার্কিনীদের ভূমিকার কথা শুনেছি। তার মুখে যেমন শুনেছি, তেমনি আসলে সম্প্রতি সানজিদা তুলি তিনি পিটার হাস্কের স্ট্রংগেস্ট বা রিয়াল হিরো বললেন গণ অভ্যুত্থানকে সফল করার পেছনে, বা আসিফ মাহমুদের কথা, বা এমনকি যুক্তরাষ্ট্র প্রশাসনের কথা, ট্রাম্প থেকে শুরু করে জেফ্রি স্যাক্স বা সাবেক স্টেট ডিপার্টমেন্টের কর্মকর্তা, তাদের কথা শুনেছি যে মার্কিনের কোনো না কোনো একটা ভূমিকা ছিল তার পতনে, বা তাদের ইচ্ছার একটা বহিঃপ্রকাশ ছিল এটি। এখন তারা আসলে কি চায়? তাদের নীতিতে, তাদের অবস্থানে কি তাদের কি কোনো ভূমিকা আছে তার আসা না আসার পেছনে, নাকি শুধু বাংলাদেশ ভারতের উপর নির্ভরশীল? দেখেন, ভূমিকা দু ধরনের হয়, একটা প্রত্যক্ষ ভূমিকা, একটা পরোক্ষ ভূমিকা। তো প্রত্যক্ষ ভূমিকা এখানে ভারত এবং বাংলাদেশের, পরোক্ষ ভূমিকা অনেকেরই থাকতে পারে, কিন্তু প্রত্যক্ষ ভূমিকা এই দুজনই, ভারত এবং বাংলাদেশ। কিন্তু তিনি যদি না ফেরেন, ধরেন, তাহলে কি হবে? ধরেন না ফেরেন, কারণ তিনি এর আগেও বলেছেন চট করে ফিরবেন, কিন্তু ফেরেন নাই। মানে এর আগেরও অনেক কথা তার সাথে মেলে নাই। এখনো যদি বলেন যে ফিরবো কিন্তু ফেরেন নাই, সেক্ষেত্রে তখন তার অবস্থান, তার ক্রেডিবিলিটি কি হবে? নাকি তিনি খুব শক্তভাবে অজুহাত দেখাতে পারবেন যে আসলে সরকার ফিরতে দেয় নাই? কি কি মনে হচ্ছে? ওনার ফেরা না ফেরাটা ডিপেন্ড করবে ভারতের সঙ্গে বাংলাদেশের যে চুক্তি আছে, বন্দি প্রত্যার্পণ চুক্তি, সেই চুক্তির আলোকে ওনার ফেরা বা না ফেরাটা নির্ভর করবে। কাজেই খুব ওনাদের তো কূটনৈতিক ভাষা, সরাসরি কিছু বলবেন না, যতটা ঘুরিয়ে পেঁচিয়ে বলা যায়। আরেকটা লাইন কিন্তু তিনি বলেছেন জনাব মাসুদ কামাল শুরুতে, যে এই বিষয়ে মানে শেখ হাসিনার বিষয়ে দৃষ্টিভঙ্গিগত কোনো পরিবর্তন আসেনি। এই কথাটাও তিনি বলেছেন। হ্যাঁ, কিন্তু উনি তো বলেননি দৃষ্টিভঙ্গিটা কি। কিন্তু যা ছিল তাই, যা আগে ছিল, এতদিন যা দেখে আসছে সেটা তো বুঝি পরিবর্তন হয় নাই। এই ওটা কি? ওটা হলো যে উনার গায়ে ফুলের টুকাটি লাগতে দেবো না, এটাই। গত 2 বছর আমরা কি দেখেছি শেখ হাসিনার ব্যাপারে? শেখ হাসিনা ভারতের কাছে আছেন, উনি কি হিসেবে আছেন? অতিথি হিসেবে, বন্দী হিসেবে। ভারত শেখ হাসিনাকে কি হিসেবে বিবেচনা করে? একটা রাজনৈতিক দলের নেতা হিসেবে, নাকি একটা দেশের প্রধানমন্ত্রী হিসেবে? দেখেন, উনি কিন্তু ভারতের কাছে তো গিয়েছেন। যখন উনি গিয়েছেন তখন বাংলাদেশের প্রধানমন্ত্রী কে ছিল? তখন উনি ছিলেন। হ্যাঁ, তখন তো উনি ছিলেন। উনি জবরদখল করে তো তখনও কেউ নেয় নাই, তখন তো কেউ সরকার প্রধান হয় নাই। তাহলে একজন সরকার প্রধান ওনাদের কাছে আছেন, তো ওনাকে যেভাবে তাকে গ্রহণ করেছেন সেভাবেই তো আছেন। এর মধ্যে তো চেঞ্জ হওয়ার কি কারণ আছে? তো এখন কোনো কিছুই কিন্তু ওরা স্পষ্ট করে বলছেন না, দৃষ্টিভঙ্গি সমানই আছেন। এখন কিন্তু উনি এখানে আছেন, অতিথি হিসেবে আছেন, কিন্তু অতিথি কোথাও বাইরে না। উনি কোথাও শপিং এ যান, অথবা বেড়াতে যান, অথবা হাঁটতে বেরোন, কোথাও কি ভ্রমণে যান, কেউ তো জানে না সেগুলো। তাহলে উনি কি বন্দী? উনি কি গৃহবন্দী? কেউ তো জানে না সেগুলো। কাজেই যে জিনিস আমি জানি না, আমাদের কেউ জানে না, সেক্ষেত্রে ওনার প্রতি ওনাদের দৃষ্টিভঙ্গি কি সেটাও আমরা জানি না, সেটাও আমরা জানি না। কারণ ওনারা বলছেন সেভাবে আছে। বাট বাংলাদেশে ফেরতের ব্যাপারে উনি যেটা বলেছেন সেটা হলো যে বাংলাদেশের সঙ্গে ভারতের একটা চুক্তি আছে, এই চুক্তির মাধ্যমেই উনি ফিরবেন। মূলত এই কথাটাই উনি মানে আকারে ইঙ্গিতে বিভিন্ন কথার মারপেচের মাধ্যমে মূলত এটাই প্রতিষ্ঠিত হয়। অন্যদিকেও কোনো ব্যাখ্যা থাকতে পারে, বাট সেই ব্যাখ্যাগুলো তুলনামূলক ভাবে গৌণ। এখন যদি উনি ওইভাবে প্রত্যাবর্তন করেন, তাহলে বাংলাদেশ অলরেডি তাকে চেয়ে রেখেছে। ওনারা হ্যাঁ না কিছু বলেনও নাই। ওনারা বলেছেন যে তোমরা যে চেয়েছো আমরা তোমাকে পাঠাবো, তাও তো বলে নাই। তাহলে এটাও ওনাদের অবস্থান, ওনার ব্যাপারে যে আমি কিছু বলবো না, তারা ওই অবস্থানে আছেন।
যদি উনি ফেরত আসেন তাহলে ওই পদ্ধতির মাধ্যমে আসবেন। এত কিছুর মধ্যে যে জিনিসটা স্পষ্ট হয় সেটা হলো শেখ হাসিনার দেশে ফেরা না ফেরাটা। এখন ভারত যদি বলে, কথার কথা, ভারত যদি বলে উনি আমার এখানে তো কোনো ভিসা নিয়ে আসেননি, একটা হেলিকপ্টারে চলে আসছেন, ওকে, আমি ওনাকে একটা হেলিকপ্টার দিয়ে পাঠাই দেবো। যদি বলে, বলতেই পারে উনি যেভাবে আমাদের এখানে আসছে আমরা তাকে সেভাবে পাঠিয়ে দেব। এখন উনি পালিয়ে আসছেন, উনি কি আসলে যেখানে, এগুলি কিন্তু অনেক ব্যাখ্যা আছে কিন্তু ভাই। উনি পালিয়ে গেছেন কিভাবে? ওনাকে একটা হেলিকপ্টারে বাংলাদেশ থেকে নিয়ে যাওয়া হয়েছে না? ওই হেলিকপ্টার কি শেখ সামরিক হাসিনা, বিমানে। ওই হেলিকপ্টার কি শেখ হাসিনা অথবা শেখ রেহানা ওনারা কেউ চালনা করেছেন? তত করেন নাই। আমাদেরই সামরিক বাহিনী কোনো না কোনো পাইলট চালিয়ে গেছেন। যারা চালিয়ে গেছেন তাদের কি বিরুদ্ধে কি কোনো ই হয়েছে, আপনার কোর্ট মার্শাল হয়েছে যে তোমরা কেন আমাদের প্রধানমন্ত্রীকে ওদেশে নিয়ে গেলে? হয়েছে? হয় নাই তো, আমরা তো জানি না কিছু। তার মানে যারা নিয়ে গেছেন তারাও কিন্তু শেখ হাসিনার অনুগত হিসেবে নিয়ে গেছেন, এটা আমরা বলতে পারি না। তাহলে তাকে কি অর্ডার করছে? তাহলে কে অর্ডার করছে? যে অর্ডার করেছেন উনি কি অন্যায় করেছেন? যদি অন্যায় করেন তার তো শাস্তি হয়েছে। দেখেন এগুলো কিন্তু প্রশ্ন রে ভাই, আমি প্রশ্ন মানে এই করছি, প্রশ্নটার উত্তরও তার দিল তো না যে শাস্তি কে হয়েছে। আসলে অর্ডার করলো তাকে যে ভারতে নিয়ে যাওয়া হবে, কারণ আমরা তো জানি কারণ না। ভারতের সেনাপ্রধান কিন্তু বলেছিলেন সেনাপ্রধানের সাথে তার 5ই আগস্ট যোগাযোগ হচ্ছিল, সারা বহুবার হ্যাঁ, যোগাযোগ হয়েছে। ফলে মানে কে অর্ডার করলো, কার যোগাযোগে কিভাবে তিনি গিয়ে চলে গেলেন, সেই প্রশ্নটার উত্তর কেউ দেন নাই। এটা তো আমরা জানলাম না। হুম আবার ধরেন যে হেলিকপ্টার ওনাকে নিয়ে গেল সে আবার দেশে ব্যাক করছে না? হুম ব্যাক করছে তো। ব্যাক করে তাকে কি প্রশ্ন করা হয়েছে যে তোমার প্লেনে, তোমার হেলিকপ্টারে আমরা 2জন গুরুত্বপূর্ণ ব্যক্তিকে দিয়েছিলাম, তাদেরকে তুমি মাঝ রাস্তায় ধাক্কা দিয়ে ফেলাই দিয়ে আসছো, কি করছো? ওটা তো আমানত। হুম আমি তোমাকে আমানত হিসেবে 2জনকে দিয়েছিলাম, তুমি তাদেরকে কি করলা? তুমি তো তাদের নিয়ে গেছো, তুমি তাদের ছাড়া ব্যাক করলে কেন? জবাব, এগুলো তো প্রশ্ন। এই প্রশ্নের জবাব কে দিচ্ছে? কেউ দিচ্ছে না। হুম হুম, প্রশ্নও কেউ করছে না। কেউ করছে না। প্রশ্নও তো কেউ করছে না। এখন ভারত যদি বলে যে যেভাবে পাঠিয়েছেন সেভাবে পাঠিয়ে দেয়, যদি পাঠিয়ে দেয় তাহলে আপনি কি করবেন? মানে আমি বলছি যে এগুলি দেখেন, এগুলি আপনি সব কিন্তু লজিক দিয়ে এস্টাবলিশ করতে পারবেন না। হুম কাজেই আবার উনি যদি বলেন যে আমি এখানে থাকবো না, আমি চলে যাব, ভারত থেকে বেঁধে রাখবে, তো উনি বলবেন ভারত আমাকে বেঁধে রেখেছে, এই আরেক যন্ত্রণা। উনি আবার তখন রয়টার দিয়েছেন এর আগে, এবার এটিকে দিবেন ইন্টারভিউ, দেখেন ভারত কিন্তু আমাকে দেশে যেতে দিচ্ছে না, তো ভারত কি এই দায় নিবে? তো এইগুলি শুনেন, এখন যে যার অবস্থানে থেকে যে যেভাবে পারছে তারা কথা বলে যাচ্ছে। এখন এসব কেউ কথার যদি বিতর্ক সামারি তৈরির আপনার জন্য কাছে কথা মনে হয়, বলছে। এই কথাগুলোর বিশ্লেষণ করে যদি আপনার কাছে জানতে হয় তিনি কি ডিসেম্বরে ফিরবেন বলে আপনার বাস্তবিকভাবে মনে হচ্ছে, মানে সার্বিক? শুনেন, আমি পার্সোনালি যতটুকু বুঝি, আমি একদম ব্যাখ্যা করে ওনার অবস্থান তো আমি জানি না উনি কিভাবে আছেন। উনি কি ভারতের ইচ্ছায় চলেন না ওনার নিজের ইচ্ছা ভারত চলতে দেয়, আমি জানি না। কাজে আমি কিসের উপর ভিত্তি করে বলবো? কিন্তু আমি এমনিতে বলি, যদি উনি মুক্ত মানুষ হন, যদি মুক্ত মানুষ হন, তবুও কিন্তু ওনার আসতেও গেলে, যদি আসতেও চান, ওনার তো একটা ডকুমেন্ট লাগবে। হুম কোন এয়ারলাইন্স তো ওনাকে উইদাউট ডকুমেন্ট উঠতে দেবে না। সেই ডকুমেন্ট ওনাকে কে প্রডিউস করবে? ভারতে বাংলাদেশের দূতাবাস করতে পারে। আমার কাছে অস্বাভাবিক কিছু মনে হয় না, কারণ উনি এলে পর আমাদের সমস্যাটা কি? মনে করেন আমি যদি এই গভর্নমেন্টের কথা বলি, শেখ হাসিনা যদি বাংলাদেশে একা একা আসতে চান, হুম যদি প্লেনে উঠে চলে আসতে চান, তাহলে বাংলাদেশ গভর্নমেন্টের সমস্যা কি? আমি তো কোনো সমস্যা দেখি না। সমস্যা দেখি না মানে আমি তত্ত্বগত ভাবে সমস্যা দেখি না। হুম কারণ ওনারা তো তাকে ফেরত চাচ্ছেন, উনি যদি নিজেই চলে আসেন বাংলাদেশ গভর্নমেন্টের তো কোনো প্রবলেম নাই। বাংলাদেশ গভর্নমেন্ট তাকে আনলে এয়ারপোর্টে আসা মতো তাকে অ্যারেস্ট করবে, হুম হুম। অ্যারেস্ট করে তাকে নিয়ে কি আইনি করবে? প্রক্রিয়া। তার বিরুদ্ধে একটা শাস্তির রায় আছে, তো তার বিরুদ্ধে একটা আদেশ আছে, তার বিরুদ্ধে একটা মৃত্যু দণ্ডাদেশ আছে। যদি ওনাকে না পায় সেই দণ্ড তারা কাকে দিবে? দণ্ড দেওয়ার জন্য তো ওনাকে ওই গভর্নমেন্টের দরকার। তো সেক্ষেত্রে উনি বলে যে আমি ঘাট, তোমরা ফাঁসি দড়ি নিয়ে রেডি আসো, ওই দড়ির মধ্যে আমি ঘাট ঢুকানোর জন্য আমি আসতে চাই। তো সবকে তো খুশি হওয়া উচিত। এটা হলো লজিক্যাল কথা, মানে আমি মানে 2 দিয়ে 4 মিলালাম।